নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প কাঠঠোকরা। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প কাঠঠোকরা। দপ্তর থেকে ইস্যু করা পাস দেখিয়ে শেষ মুহূর্তেও একটা বার্থ পেয়ে গেল হরিপদ। এই ট্রেনের নাম দার্জিলিং মেল। আগে ছাড়তো সন্ধেবেলায়, এখন 10টার পরে। নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়, অর্থাৎ কাল ট্রেন থেকে নেমে আবার তাকে বাস ধরতে হবে। 12টা বছর যেন হুশ করে চলে গেল। চালসার মোড়ে ফটিকের মুদির দোকানে গিয়েছিল হরিপদ। লিস্ট অনুযায়ী জিনিস কিনতে হবে। লিস্ট ধরিয়ে দিয়ে বিড়ি বের করে কানের কাছে টিপতেই কথাগুলো শুনতে পেল। আমার যদি স্বাস্থ্য ভালো থাকতো তাহলে জলপাইগুড়িতে চলে যেতাম। দ্বিতীয়জন বলল, দূর, অত কষ্ট আমাদের জন্য নয়। মিলিটারিতে ঢুকবে পাঞ্জাবি গোর্খারা, আমাদের জন্য কেরানি চাকরি ভালো। দুজনকেই চেনে হরিপদ। কাজকর্ম নেই, দিনরাত মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারে। সে জিজ্ঞাসা করল, কি ব্যাপার গোরাদা? প্রথমজন বলল, আজ 11টা থেকে জলপাইগুড়ি চাঁদমারির মাঠে মিলিটারিতে সিপাহীর চাকরির জন্য লোক নেবে। থাকা খাওয়া ফ্রি প্লাস মাইনে। তোমার তো চেহারা ভালো, যাও না, কপালে থাকলে চাকরি পেয়ে যেতে পারো। আর কতকাল লোকের বাড়িতে চাকর হয়ে থাকবে? কথাটা একটুও ভালো লাগেনি হরিপদর। তাকে চাকর হিসেবে দেখে না বুড়ো কর্তা। বুড়ো কর্তার মেয়ে, যিনি বিয়ে থা করেননি, স্কুলে দিদিমণির কাজ করেন। সবাই তাকে বর্দি বলে, তাই হরিপদ বর্দি বলেই ডাকে। খুবই স্নেহ করেন। সেই 8 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে পূর্ববঙ্গ থেকে সীমান্ত পেরিয়ে এপারে আসবার সময় সে দলছুট হয়ে গিয়েছিল। আজ অবধি নিজের বাবা মাকে খুঁজে পায়নি। চ্যাংড়া বান্ধা হয়ে চালসা চলে এসেছিল বাসে চেপে। খিদের জ্বালায় এবং ভয়ে কাঁদছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। লোকজন অনেক প্রশ্ন করেও হদিশ না পেয়ে বুড়ো কর্তার কাছে পৌঁছে দিয়েছিল। বুড়ো কর্তা বলেছিলেন, দেখে শুনে চোর ছ্যাঁচড় বলে মনে হচ্ছে না, প্রকৃতই উদ্বাস্ত, থাকে বাড়িতে। দিদিমণি মেয়েকে ডেকে বলেছিলেন, দেখো মানুষ করতে পারো কি না। হ্যাঁ, নাম সই করা আর অ আ ক খ এবিসিডির বেশি বিদ্যে মেরে ধরেও শেখাতে পারেননি বর্দি। কিন্তু 5 ফরমাস কাটার ব্যাপারে দক্ষতা দেখাতে লাগলো হরিপদ। 13-14তেও ওই বাড়ির অপরিহার্য হয়ে উঠল। সংসারের যাবতীয় কাজের দায়িত্ব তখন থেকে তারই উপরে। সেই সঙ্গে তার স্বাস্থ্য বৃদ্ধি পেল। বুড়ো কর্তা তাকে ব্যায়াম করতে শেখালেন। 14 বছরে তাকে 17 বছর বলে মনে হতো। বিড়ি খাওয়া ছাড়া আর কোনো শখ নেই। বুড়ো কর্তা প্রত্যেক মাসের 1 তারিখে তার হাতে 10টা টাকা দিতেন। বলতেন, পরিশ্রম করছো, তার বদলে পারিশ্রমিক তোমার প্রাপ্য। কিন্তু বর্দি সেটা নিয়ে 5টা টাকা দিয়ে বলতেন, এটা তোর নামে পোস্ট অফিসে জমাবো। সে বড় সুখের দিন ছিল। 5 টাকায় রাজার মতো থাকা যেত। 2 টাকার বিড়িতেই মাস চলে যেত। বাকি 3টে টাকা খরচ করবার জায়গা পাওয়া যেত না। সবই তো বাড়িতে পাওয়া যেত। মাসে 4 দিন
সোয়া ৫ আনার টিকিট কেটে সিনেমা দেখতে শুরু করলো সে। আর সেখানেই বাসন্তীর সঙ্গে আলাপ। সে সিনেমা দেখতে যেত প্রত্যেক শুক্রবার ম্যাটিনি শোতে। ওই সময় বুড়ো কর্তা ঘুমন, ভর্তি স্কুলে থাকেন, হাতের কাজ শেষ। তাই পাজামা শার্ট পরে সিনেমা হলে পৌঁছে সোয়া ৫ আনার লাইনে দাঁড়িয়ে যেত। কিন্তু সেদিন দেখলো তেমন দর্শক নেই, সামান্য ভিড়। একজন মধ্যবয়সিনী আর একজন তরুণী একপাশে দাঁড়িয়ে আছে। হরিপদর মনে হলো সিনেমাটা ভালো নয়, তাই লোকে দেখতে আসেনি। সে কি করবে ভাবছিল। এই সময় ওই মধ্যবয়সিনী এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কি টিকিট কিনবেন? ১৭ বছরের অভিজ্ঞতায় কেউ তাকে আপনি বলেনি। সে ঘাপে গিয়ে মাথা নেড়েছিল। না না, আমি সোয়া ৫ আনায় সিনেমা দেখি। আহা, আপনার কাছে টিকিটের দাম চাইছি নাকি? একটা টিকিট বেশি হয়েছে, কাউন্টারে ফেরত নেবে না। কাকে বিক্রি করব? সেই লোক কেমন হবে আবার, অন্ধকারে পাশে বসবে তো। তাই বাসন্তী আপনাকে দেখে বলল, বৌদি ওকে সরল বলে মনে হচ্ছে। মধ্যবয়সিনী বললেন, বিনা পয়সায় সিনেমা দেখবার সুযোগ কে ছাড়ে? মধ্যবয়সিনী তার হাতে টিকিট গুঁজে দিয়ে সঙ্গিনীকে নিয়ে ভিতরে ঢুকে গেলেন। সোয়া ৫ আনা যখন বেঁচে গেল, তখন সিনেমা হলের পাশের দোকান থেকে একটা চারমিনার সিগারেট ২ পয়সায় কিনে ফেললো হরিপদ। বিড়ির বদলে সিগারেট ধরিয়ে নিজেকে বেশ সম্ভ্রান্ত বলে মনে হলো। হলে ঢোকা মাত্র আলো নিভে গেল। লোক হয়নি বলে যারা টর্চ জেলে সিট দেখিয়ে দেয় তারাও নেই ধারে কাছে। সোয়া ৫ আনায় নম্বর থাকে না, যে যেখানে পারে বসে পড়ে। কিন্তু ১০ আনার টিকিটে, এই যে এদিকে এদিকে, এখানে। ডাক শুনে তাকালো হরিপদ। একেবারে প্রান্ত সিটে বসে আছেন মহিলা, পাশে মেয়েটি। আধা অন্ধকারে হাঁটতে হাঁটতে সিটে গিয়ে বসতেই নাকের পাউডারের গন্ধ পেল হরিপদ। গন্ধটা আসলে মেয়েটির শরীর থেকে। সে দুহাত গুটিয়ে একটু সরে বসল, যাতে মেয়েটির শরীর দূরত্বে থাকে। এখন সরকারি খবর দেখাচ্ছে, ইংরেজিতে ধারা বিবরণী চলছে, যার বিন্দু বিসর্গ সে বুঝবে না। মেয়েটি বলল, আপনি ভালোভাবে বসুন না। ঠিক আছে। মধ্যবয়সিনী হাসলেন। একে ঠিক বলে বুঝি? মনে হচ্ছে আমাদের অসুখ আছে, ছোঁয়া বাঁচাচ্ছেন আপনি। সোজা হলো হরিপদ। মধ্যবয়সিনী জিজ্ঞাসা করলেন, আপনার নাম? হরিপদ। ওর নাম বাসন্তী, আমি ওর বৌদি। সিনেমা আরম্ভ হলো। জঙ্গলের রাজার মেয়ে সখীদের নিয়ে গান গায়, খেলা করে, কিন্তু ছেলে দেখলেই ক্ষেপে গিয়ে তাড়া করে, শাস্তি দেয়। বাসন্তীর পাশে বসে হরিপদর বেশ লজ্জা করছিল। রাজকন্যার পরনে পোশাক যতটা না থাকলে নয়, ততটা থাকায়। কোনো ছেলে তাকে প্রেম নিবেদন করতে এলেই শাস্তি দিত রাজকন্যা। কি নিষ্ঠুর! উমা! ফিসফিস করে বলছিল বাসন্তী। মাথা নেড়েছিল হরিপদ। সব মেয়ে কিন্তু ওরকম না, বাসন্তী কানের কাছে মুখ এনে বলেছিল। আমি জানি না। সে কি, জীবনে কোনো মেয়ে আসেনি? না। বাসন্তী সে কথা তার বৌদিকে জানাতে চাপা হাসি শুনতে পেল হরিপদ। হঠাৎ বাসন্তীর ডান হাত অন্ধকারে হরিপদর বাঁ হাত ধরল। ওরকম নরম তুলতুলে হাতের স্পর্শ জীবনে কখনো পায়নি সে। ঠিক সেই সময় জঙ্গলের পাশের নদীতে কাঠ ধরে ভেসে আসা নায়কের জ্ঞানহীন শরীর আবিষ্কার করে ফেলল রাজকন্যার সখীরা। খবর পেয়ে রাজকন্যা এলো। এই অবস্থায় কাউকে শাস্তি দেওয়া যায় না। মেজা পোশাক খুলে নায়ককে জাগাতে চেষ্টা চলল, কিন্তু পোশাক খুলবার পর নায়কের সুগঠিত শরীর দেখে রাজকন্যার মুখ চোখ বদলে গেল। পাশে বসে সে বুকে ঠোঁট ছোঁয়াতে নায়কের জ্ঞান ফিরে এলো। সঙ্গে সঙ্গে বাসন্তী
হরিপদর হাত টেনে তুলে নিজের বুকে ছুঁয়ে আবার নামিয়ে আনলো পায়ের উপরে। হরিপদর কান ঝাঁঝা করে উঠেছিল, শরীরের সব রক্ত তখন তার মুখে। ওদিকে জ্ঞান ফিরে আসার পর নায়ক রাজকন্যার প্রেম প্রত্যাখ্যান করলো। সে দ্বীপ থেকে চলে যেতে চায়, কিন্তু রাজকন্যা তাকে ছাড়তে নারাজ। বাসন্তী, উঠে আয়, উঠে আয় বলছি। অন্ধকারে কেউ একজন চাপা গর্জন করতে। বাসন্তী স্প্রিং এর মতো উঠে হন হন করে বেরিয়ে গেল হল থেকে। সেই লোকটাও চলল ওর পিছনে পিছনে। হরিপদ খুব ঘাবড়ে গেল। সে যে মেয়েটার হাত ধরেনি, মেয়েটাই তার হাত ধরেছিল, এটা নিশ্চয়ই লোকটা জানবে না। কিন্তু অন্ধকারে কি লোকটা দেখতে পেয়েছিল? নিশ্চয়ই বাসন্তীর বাবা জানতো না মেয়ে সিনেমা দেখতে এসেছে। লোকটা যদি তাকে চিনতে পারে, তাহলে নিশ্চয়ই দিদিমণির কাছে নালিশ করবে। হাত পা শিরশির করতে লাগলো তার। সে চটপট হল থেকে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই মধ্যবয়সিনী বললেন, চিন্তার কিছু নেই তোমার, তুমি এই পাশে সরে বসো। লোকটাকে? বাসন্তীর মামা। আরে বজ্জাত লোক, আমার উপর খুব রাগ, তাই ভাগ্নিকে ধমকে নিয়ে গেল। খুব খুব শব্দে হাসলেন মধ্যবয়সিনী। আপনার উপরে রাগ কেন? বামন হয়ে চাঁদ ধরতে চাইলে আছাড় খেতেই হবে। মধ্যবয়সিনী হাসলেন। আরে, এখনো তুমি ওখানে বসে আছো, লোকে কি ভাববে? মতো বাধ্য হলো হরিপদ। কানের কাছে মুখ এনে মধ্যবয়সিনী বললেন, তুমি আমাকে বৌদি বলেই ডেকো। পুরো সিনেমা দেখা হলো না। হাফ টাইমে বৌদি বললেন, ভাল লাগছে না, তুমি কি পুরোটা দেখতে চাও? মাথা নেড়েছিল। না না। তাহলে চলো বাড়ি যাই। বাইরে বেরিয়ে বৌদি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চলো, আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। বেশি দূর নয়, 8 ঘন্টা লাগবে। বাসে চেপে নাগরাকাটায় পৌঁছবার আগে বৌদি নেমে পড়লেন। পাশেই ফরেস্টের কোয়ার্টার্স, বেশ নির্জন জায়গা। কোয়ার্টার্সের পাশে কাঠের বাগানওয়ালা বাড়ি। গেট খুলে ভিতরে ঢোকা মাত্র একটা টেকো লম্বা লোক বেরিয়ে এলো। কি ব্যাপার, সিনেমা দেখলে না? ইস, কি বিশ্রী ছবি, বসে থাকা যায় না। এটিকে? হরিপদ, খুব ভালো ছেলে। বৌদি বললেন। হরিপদ কি? লোকটা জিজ্ঞাসা করলো। হরিপদ ভট্টাচার্য, জবাব দিয়েছিল সে। ও, বামুনের ছেলে। বয়স কত? 17। তাই? এখনো দাড়ি গো ফোটেনি। এই যে শোনো, আমাদের এখনই মালবাজারে যেতে হবে, কাজ আছে। বেশি গিলো না। না না। লোকটা বেরিয়ে গেল। বৌদি হাসলেন। কাঠের ব্যবসা করে, মালবাজারে যায় মাল খেতে। মায়ের ঘরে বসে বৌদি জিজ্ঞাসা করলো, তা বলো, বলো এবার, বাসন্তীকে কেমন লাগলো? ভালো। প্রেম প্রেম করে পাগল হয়ে গিয়েছে মেয়েটা, কিন্তু কোনো ছেলেকেই ওর পছন্দ হচ্ছিল না। তোমাকে আজ দেখা মাত্র আমাকে বলল, আলাপ করিয়ে দাও। দেখলাম তোমার সঙ্গে মানাবে। বৌদি হাসলেন। তারপর কি খাবে বলো? কিছু না, আমি এখন বাড়ি যাব। হরিপদ বলল। বাড়িতে কে কে আছেন? দিদিমণি, বড়বাবু। বড়বাবু? বৌদি অবাক হলেন। বড়বাবু মানে? ওকে সবাই বড়বাবু বলে, অনেক বয়স হয়েছে তো, আগে এদিককার জমিদার ছিলেন। দিদিমণি ওর মেয়ে, বিয়ে করেননি, স্কুলে পড়ান। হরিপদ বলল। তা তোমার সঙ্গে কি সম্পর্ক? বৌদির কপালে ভাঁজ পড়ল। আমি মানে, আমি ওদের সব, আমার উপরে ওরা নির্ভর করেন। আর তোমার বাবা মা কোথায়? জানি না, পাকিস্তান থেকে আসবার সময় আমি হারিয়ে গেছি। ও, মেয়েটা মরলো, এখন কি করি?
বিড়বিড় করলেন বৌদি। এই শোনো, তোমার পরিচয়, মানে তোমার এই পরিচয় যেন বাসন্তী জানতে না পারে। ও তোমাকে বিয়ে করতে চাইবে, কিন্তু তুমি খাওয়াবে কি? কাজকর্ম করো না, পেটে বিদ্যেও নেই। আমি তো ভেবেছিলাম তুমি কলেজে পড়ো, শুধু চেহারা থাকলেই হয় না, বরং চেষ্টা করবে বাসন্তীকে এড়িয়ে যেতে। আমার সঙ্গে ওর দেখাই হবে না, কোথায় থাকে তাই জানি না। আহা, এই মানুষের মনে প্রেম মেলে ঠিক খুঁজে বের করে। একবার তো দেখলাম তোমার হাত তুলে বুকে ছোঁয়ালো। আগে রোজগার করো, টাকা জমাও, তারপর এগোবে। ঠিক আছে। হরিপদ উঠে দাঁড়ালো। সে যখন বারান্দায় চলে এসেছে, বৌদি পেছন থেকে ডাকলেন, এই যে শোনো, সামনে রবিবারের দুপুরে এখানে এসো তো। কেন? কেন? বাসন্তীর আসবার কথা, একটু ফষ্টি নষ্টি করে ও যদি সুখ পায় তো পাক, আমার হয়েছে জ্বালা। কেমন ঘোরের মধ্যে কেটে গিয়েছিল কয়েকটা দিন। দিদিমণির সন্দেহ হয়েছিল, জিজ্ঞাসা করেছিলেন, এই তোর কি হয়েছে রে? আমার? কেন, কিছু হয়নি তো। কিছু হয়নি? সবসময় অন্য কথা ভাবছিস, বাইরে বাইরে আর আগের মতো ঘুরে বেড়াচ্ছিস না, সবসময় অন্যমনস্ক হয়ে থাকছিস। না না, ভাবছি এখন থেকে আমাকে রোজগার করতে হবে, বলেছিল হরিপদ। দিদিমণি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তোর কি মুরদ আছে রে, রোজগার করবি? কথাটা শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল। সে তো কিছুই জানে না, পেটে বিদ্যে নেই, কিন্তু গাড়ি চালাতে পারে এমন লোক এখানে ড্রাইভারি করে টাকা বানাচ্ছে। ড্রাইভারিটা যদি শিখতে পারে, খালাসি চাকরি করলে বাসন্তী যে তাকে পাত্তা দেবে না, এই কথা হরিপদ বোঝে। বুড়ো কর্তার কাছে গিয়ে মনের কথা বলল হরিপদ। বুড়ো কর্তা তাকালেন, এ তো ভালো কথা, পুরুষ মানুষের তো রোজগারের চেষ্টা করা উচিত। ঠিক আছে, কথা বলবো। চা বাগানের গাড়ির খালাসির চাকরি পেলে ড্রাইভারের কাছ থেকে শিখে নিতে পারবে। আনন্দ হলো খুব। প্রথম দিকে যদিও খালাসি হয়ে ঢুকতে হবে, কিন্তু সেটা খুব বেশি হলে বছর খানেকের জন্য। তারপর চা বাগানের ড্রাইভারের পাকা চাকরি, কোয়ার্টার্স। আহ! পরের রবিবার দুপুরে বৌদির বাড়িতে গিয়ে দরজায় শব্দ করলো হরিপদ। কিরকম ভয়, ভয় একটা, অথচ আনন্দ একসঙ্গে তাকে জড়িয়ে ধরেছিল। দরজা খুললো বাসন্তী। এসো, এসো, তাড়াতাড়ি ভিতরে এসো না। ভেতরে ঢুকে হরিপদ জিজ্ঞাসা করলো, কেন? কেউ যদি দেখে ফেলে কি ভাববে? বৌদি তো বাড়িতে নেই। নেই? কেন? ঘাবড়ে গেল হরিপদ। বানারহাটে গিয়েছে বাবার সঙ্গে দেখা করতে। ও, চলো ভেতরের ঘরে গিয়ে বসি। বৌদি বলে গিয়েছে, কেউ এলে তুই জানলা দিয়ে কথা বলবি, হরিপদকে যেন কেউ দেখতে না পায়। হাসলো বাসন্তী। ওর পেছন পেছন ভেতরের ঘরে এসে দেখল একটা খাটে সুন্দর করে বিছানা পাতা আছে। তার এক পাশে পা ঝুলিয়ে বসে বাসন্তী বলল, তোমার সব ভালো, শুধু নামটা ছাড়া। আমি কি করব? সত্যি, তোমার তো হাত নেই। আচ্ছা, সেদিন তুমি কিছু মনে করনি তো? আমার মামাটা ওই রকমই, আগলে চাঁড়াল। তোমাকে চিনতে পারেনি। কে তুমি জিজ্ঞাসা করেছিল, আমি বলেছি আমি চিনি না। টিকিট কেটে যারা সিনেমা দেখতে যায় তাদের সবাইকে আমি কি করে চিনবো? হেসে গড়িয়ে পড়ল বাসন্তী। তারপর সোজা হয়ে বসে গম্ভীর মুখে বলল, আই লাভ ইউ। মাথা থেকে পা পর্যন্ত বিদ্যুৎ বয়ে গেল। এই তিনটে ইংরেজি শব্দ সিনেমা দেখার দৌলতে হরিপদর জানা। বাসন্তী জিজ্ঞাসা করল,
তুমি? মাথা নাড়ল হরিপদ। হ্যাঁ, বলতে খুব আনন্দ হলো। আমাকে বিয়ে করবে তো? বিয়ে? মারে, আমি যাকে ভালোবাসবো তাকে আমাকে বিয়ে করতে হবে। কিন্তু আমি তো এখনো রোজগার করি না। করো, 1 বছর টাইম দিলাম। তোমাকে ভালো লেগেছে বলেই টাইম দিচ্ছি। নইলে আমার হ্যাঁ শুনতে 4-5 জন লাইন দিয়ে আছে। 1 বছর পরে রোজগার করে বিয়ে করতে পারবে তো? তাহলে আমি সীতার মতো প্রতীক্ষা করব। মেনি নাড়াচাড়া করতে করতে বলল বাসন্তী। হ্যাঁ, পারবো, পারবো, বেশ জোরেই জবাব দিল হরিপদ। আহা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? এখানে এসে বসো। হাত দিয়ে বিছানার একটা জায়গা দেখিয়ে দিল বাসন্তী। হরিপদ পায়ে পায়ে এসে বসল। দুজনের মধ্যে দূরত্ব আধার। বাসন্তী বলল, সবাই বলে আমি ঠোঁট কাটা। সত্যি কথা স্পষ্ট বলা ভালো, তাই না? হুম। তাহলে বলি, বিয়ের আগে তুমি আমার গায়ে হাত দেবে না? ও, সিনেমার হিরোদের মতো অসভ্যতা যদি করতেই হয়, বিয়ের পরে করবে। তবে আমার ইচ্ছে হলে আমি হাত দিতে পারি। তখন তোমাকে একদম বাচ্চা হয়ে থাকতে হবে। রাজি তো? হুম হুম। তুমি খুব ভালো। এই সময় বাইরের দরজায় আওয়াজ হলো। বাসন্তী উঠে দাঁড়ালো। চুপ করে বসে থাকো, আমি দেখছি কে এলো। বাসন্তী প্রায় উড়ে গেল, ফিরেও এলো চটপট। সর্বনাশ হয়েছে, বাবা এসেছে। আমি বলে এসেছিলাম মাকে যে বৌদির কাছে যাচ্ছি। সত্যি এসেছি কিনা দেখতে এসেছে। তুমি তুমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, ওদিকে জঙ্গল আছে। আড়ালে আড়ালে চলে যাবে। সামনে রবিবারের পরে রবিবার এখানে এসো। ঝটপট দরজা খুলে দিল বাসন্তী। হরিপদ পা বাড়াতে হাত ধরে টানল সে। হরিপদ দাঁড়িয়ে পড়তেই কাঠ ঠোকরার মতো দুটো ঠোঁট ওর ঠোঁটে ঠুকে দরজা বন্ধ করলো। জঙ্গলে ঢোকার পর হরিপদ শিহরিত। সে বারংবার নিজের ঠোঁট আঙুলে ছুঁয়ে নিচ্ছিল। ওরকম চুমু খাওয়ায় তার ঠোঁট টনটন করলেও নিজেকে আজ নায়ক বলে মনে হচ্ছিল। রাত্রে গুড়াদার কথা মনে এলো। জলপাইগুড়ি চাঁদবাড়ির মাঠে মিলিটারিরা চাকরি দিচ্ছে। গুড়াদা বলেছিল তার যা চেহারা তাতে চাকরিটা হয়ে যাবে। এই তল্লাটে তো একটাও মিলিটারি নেই, কিন্তু ড্রাইভার প্রচুর আছে। সে ড্রাইভার হলে লোকে ডাকবে তাকে হরি ড্রাইভার বলে। এমন কিছু আহামরি ব্যাপার নয়, কিন্তু মিলিটারিতে চাকরি করলে লোকে সমীহ করতে বাধ্য। সিনেমায় সে দেখেছে, কিন্তু গোড়াদার মুখে খবরটা সে শুনেছে বেশ কয়েকদিন হলো। এখনো কি ওরা চাকরি দিচ্ছে? দেওয়া নিশ্চয়ই শেষ হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেল হরিপদ। চাকরিটা পেলে 1 বছর কেন, 6 মাসের মধ্যেই বাসন্তীকে বিয়ে করে ফেলতো সে। পরের সকালে ভোরে যেতে গোড়াদাকে দেখতে পেয়ে খুশি হলো হরিপদ। তার প্রশ্ন শুনে গোড়াদা খ্যাঁকা করে হাসলো। তুই বেটা একটা গাধা। এতদিন ধরে ওরা জলপাইগুড়িতে চাঁদমারিতে বসে থাকবে চাকরি দেওয়ার জন্যে? চলে গেল? নিয়ে গেল হরিপদ। এক জায়গায় কেন থাকবে? ঘুরে ঘুরে লোক খুঁজছে। এই তো আজও ওরা সেবকের কাছে মিলিটারি ক্যাম্পে লোক নেবে। গোড়াদা বলল। পকেটে 10টা টাকা ছিল। হরিপদ দেখলো একটা বাস এসে দাঁড়ালো, যেটা সেবক ব্রিজ হয়ে শিলিগুড়িতে যাবে। দৌড়ে গিয়ে উঠে বসলো সে বাসে। কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলো, এটা সেবকের কাছে মিলিটারি ক্যাম্পের কাছে যাবে? যাবে। অনেক শারীরিক পরীক্ষা, দৌড়, লাফের পরে একজন বাঙালি অফিসার তার নাম ঠিকানা লিখে ফর্ম এগিয়ে দিল সই করবার জন্যে।
কাঁপা কাঁপা হাতে সই করলো হরিপদ। খাওয়া দাওয়া, থাকা এবং ইউনিফর্ম বিনা পয়সায়। মাস গেলে 145 টাকা 12 আনা, 6 মাস পর্যন্ত। ততদিন ট্রেনিং চলবে। ট্রেনিং এ পাশ করলে মাইনে বাড়বে। কিন্তু ট্রেনে উঠতে হবে আজ বিকেলে। অফিসার তাকে রেলের পাস ধরিয়ে দিয়ে সঙ্গে দিলেন 30 টাকা রাস্তায় খাওয়ার জন্য। আজই ট্রেন ধরে মিরাটে যেতে হবে। মিরাট? সেটা কোথায়? ও, ওখানে দাঁড়াও। আর যারা রিক্রুট হয়েছে তাদের নিয়ে গাড়ি যাচ্ছে স্টেশনে। ওদের সঙ্গে চলে গেলে মিরাট কোথায় দেখতে পাবে। সেখানেই ট্রেনিং হবে। আজই যেতে হবে? হঠাৎ চৈতন্য ফিরল হরিপদ। হ্যাঁ, না গেলে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হবে তোমার নামে। জেলে যেতে হবে। তখন দুপুর 2টো। খিদে পেট চোচো করছে। ওদিকে বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে হইচই পড়ে গেছে। কোথাও খুঁজে না পেয়ে মাথায় হাত দিয়েছেন বর্দি। আর যদি মিরাটে যেতে হয় তাহলে খবরও পাবে না। খবর পাবে না ওরা। মিরাট থেকে কি সামনের রবিবারে ফেরা যাবে? রবিবার তো সব চাকরিতেই ছুটির দিন। একবার ভাবলো, না, দরকার নেই চাকরির, ফিরেই যাই। সঙ্গে সঙ্গে বাসন্তীর মুখটা মনে পড়ল। বিয়ের আগে ওকে ছোঁয়া যাবে না। বিয়ে করতে হলে চাকরি চাই। তাছাড়া ফিরে গেলে মিলিটারিরা তাকে ধরে এনে জেলে পুরে দেবে। সেই সন্ধেবেলায় ট্রেনে বসে হরিপদ তারই মতো চাকরিতে ঢোকা শিলিগুড়ির একটি ছেলের মুখে শুনতে পেল, মিরাটে পৌঁছতে 3 রাত 2 দিন লেগে যাবে। আগামী 1 বছরের মধ্যে বাড়ি ফেরা যাবে না। মনে হয়েছিল ট্রেন থেকে লাফিয়ে পড়তে। 1 বছর তাকে দেখতে না পেয়ে বাসন্তী যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে। আজ ফেরার ট্রেনে বসে মনে হচ্ছিল 12টা বছর যেন হুশ করে কেটে গেছে। প্রথমে মিরাট, তারপর পাকিস্তান সীমান্ত, শেষে জাহাজে চেপে মধ্য এশিয়ায়, জাতিসংঘের শান্তি বাহিনীতে ভারতীয় সেনা হিসেবে থেকেছে সে এতকাল। বছরে ছুটি নেয়নি, নিলেও ঘুরে বেড়িয়েছে আশেপাশে। ধীরে ধীরে পাল্টে গেছে হরিপদ। তাকে সবাই এখন হ্যারি বলে ডাকে। সে খুশিও হয়। 12 বছর পর তার চাকরি শেষ। অনেক অনেক টাকা জমে গেছে ইতিমধ্যে। তাছাড়া প্রাক্তন জওয়ান হিসেবে ব্যবসা করলে সরকারি সুযোগ পাবে। পাবে যে কোনো সংস্থায় সিকিউরিটি চাকরি। সবে 30-এ পড়া শরীরটা এখন লোহার মতো শক্ত, হিলহিলে। বর্দি বর্দি তাকে দেখে কি বলবে? পুরো কর্তা কি বেঁচে আছে? দুবাই থেকে একটা চিঠি লিখেছিল সে, বাংলা ইংরেজিতে মিলেমিশে লেখা। চিঠিতে বর্দিকে সব জানিয়ে ক্ষমা চেয়েছিল। সেই চিঠির কোনো উত্তর পায়নি সে। শিলিগুড়ি থেকে বাস বদলে সে যখন চালসায় পৌঁছলো তখন দুপুর। 2টো বড় সুটকেস নিয়ে বাস থেকে নেমে এসে সে হতভম্ব। একদম বদলে গিয়েছে জায়গাটা। কত দোকান, কত ঘর বাড়ি। একটা রিক্সাওয়ালা চলে এলো পাশে। যাবেন বাবু? সুটকেস নিয়ে রিক্সায় উঠল হরিপদ। ওই তো বংশীদার চায়ের দোকান। সে রিক্সাওয়ালাটাকে জিজ্ঞেস করলো, বংশীদা কেমন আছে? কোন বংশী? চাওয়ালা? হ্যাঁ, মরে গেছে 4-5 বছর আগে। দোকান তো কিনেছে গোড়াদা। গোড়াদা? গোড়াদা চাওয়ালা হয়ে গেছে? আপনি চেনেন? প্যাডেল ঘোরাতে ঘোরাতে জিজ্ঞাসা করলো রিক্সাওয়ালা। বাঁ দিক দিয়ে চলো। আমি 12 বছর আগে এখানেই থাকতাম। বাপস, এর মধ্যে যে কত লোক মরে গেছে। বাড়ির সামনে রিক্সা দাঁড় করালো হরিপদ। বিরাট বাড়িটার সব দরজা জানলা বন্ধ। বহুদিন মেরামত দূরের কথা, রং করা হয়নি। এই বাড়িতে যাবেন নাকি? রিক্সাওয়ালা জিজ্ঞাসা করলো। হ্যাঁ। বাড়িতে তো কেউ নেই। তার মানে? হাঁ হয়ে গেল হরিপদ। 5 বছর হলো এরকম তালা বন্ধ পড়ে আছে। বুড়ো কর্তা? তিনি তো গত হয়েছেন বহুকাল আগে। 5 বছর আগে বাড়িতে ডাকাতি হয়।
মাঝরাত্রিরে দিদিমণিকে ডাকাতরা মেরে পালিয়ে যায়। পুলিশ আসে পরের দিন। বডি তুলে নিয়ে যাওয়ার সময় দরজায় তালা দিয়ে গেছে। আর কেউ আসেনি। তা আপনি যদি ওদের কেউ হন তাহলে থানায় চলেন, রিকশাওয়ালা বলল। উপাস থেকে এক প্রৌঢ় আসছিলেন। হরিপদ চিনতে পারল। জগন্নাথ কাকা, জগন্নাথ কাকা। রিকশাওয়ালা তাকে ডাকল। ইনি এ বাড়িতে এসেছিলেন? কে? কে? মানে পরিচয়টা? আমি হরিপদ। হরিপদ? হো হো, তুমি তুমি তো পালিয়ে গিয়েছিলে। মুখ নামালো হরিপদ। জগন্নাথবাবু বললেন, তুমি থাকলে দিদিমণি এমন অঘোরে মারা যেত না। মাঝরাত্রে ডাকাত এসেছিল, আমরা কেউ টের পাইনি। দরজা ভেঙেছিল? না, বোধহয় চেনা লোকের নাম বলেছিল, তাই শুনে দিদিমণি দরজা খুলে দিয়েছিলেন। কিছু মনে করো না, লোকে বলে তোমার নাম বলেছিল ডাকাতরা। সে কি, আমি তো তখন দুবাইতে ছিলাম। তা থাকতে পারো, কেউ যদি নাম ব্যবহার করে তো আর কি করা যাবে। জগন্নাথবাবু বললেন, তুমি বরং থানায় যাও, ওরা যদি এখানে থাকতে দেয় তো দেবে। রিক্সা ঘুরিয়ে বাস স্ট্যান্ডে এলো হরিপদ। মনে হচ্ছিল তার পৃথিবী এখন ফাঁকা হয়ে গিয়েছে। কি হবে থানায় গিয়া? যদি পুলিশ অনুমতিও দেয় তাহলে ওই বাড়িতে সে একা একা কি করবে? কিন্তু সত্যি কি ডাকাতরা তার নাম বলে দরজা খুলিয়েছিল? তার নাম জানবে কি করে? এটা নেহাতি লোকের কল্পনা। দরজা খুললেন যে প্রবীণা, তিনিই যে বৌদি তা ঠাহর করতে সময় লাগলো। পরিচয় দিতে অনেক চেষ্টায় মনে করতে পারলেন মহিলা। হো, তুমি এতকাল কোথায় ছিলে? সঙ্গে সুটকেস দেখছি। তোমার সেই মেয়ে বাসন্তী এখন তো জোড়হাটে ছেলে পিলে নিয়ে সংসার করছে। তাতে কি, ভাত ছড়ালে কাকের অভাব হয় নাকি? আমার হাতে গোটা চারেক আছে, তারা শরীর চাইলে শরীর দেবে 1000 টাকায়, মন দেবে না কিন্তু বোকা বাসন্তীর মতো। সুটকেস দুটো নিয়ে হাইওয়ের পাশে চলে এলো হরিপদ। দূরে বাস দেখা যাচ্ছে। কোথাকার বাস, কোথায় যাচ্ছে জানার দরকার বোধ করলো না। উঠে পড়ল হরিপদ।